ওয়েলকাম অল। আজকে তোমাদের আমি ক্লাসিকের প্রিভিয়াস ইয়ারের যে ম্যাথমেটিক্স গুলো এসেছিল সেগুলো কিন্তু আমি তোমাদের সলিউশন করে দেখাবো। তোমরা আমি তোমাদের অবশ্যই কিন্তু চ্যাপ্টার ওয়াইজ করাবো ম্যাথমেটিক্স সম্পূর্ণই, ঠিক আছে? একটু ওয়েট করো, আমি তোমাদের আগে প্রিভিয়াস ইয়ার করাচ্ছি। তো প্রিভিয়াস ইয়ার করলে তোমার কিন্তু যারা অলরেডি কিছুটা শিখে রেখেছো কোথাও না কোথাও অবশ্যই তোমরা পড়ছো। এবার দেখো একটু লিঙ্ক করতে পারছো কিনা, ঠিক আছে, যে নিজের প্রিপারেশনটা ঠিকঠাক জায়গা আছে কিনা। আমি 20টা অঙ্ক করাবো, তোমরা কিন্তু প্রত্যেকে তোমার নিজে খাতায় করবে, ঠিক আছে? আমি করার আগে তোমরা পজ করে ভিডিওগুলো নিজেরা খাতায় করবে এবং তোমাদের প্রত্যেকের কিন্তু স্কোর শেয়ার করবে আমাকে, ঠিক আছে? দেখবো তোমাদের কতটা স্কোর হয়। এবং কি তোমাদের অঙ্ক শুধু করলে হবে না, অঙ্ককে তোমাকে টাইমে করতে হবে। দেখো, একটা অঙ্ককে তোমাকে হার্ডলি 1 মিনিট ওয়েস্ট করো, তার বেশি ওয়েস্ট করা যাবে না। এবং মাথায় খেয়াল রাখবে 30টা যে ম্যাথমেটিক্স থাকবে, 30টা ম্যাথমেটিক্সকে তোমাকে 30 থেকে 35 মিনিটের মধ্যে কিন্তু কমপ্লিট করতে হবে। সুতরাং তোমাকে স্পিডও রাখতে হবে, 1 নম্বর কথা। এবং দ্বিতীয় নম্বর কথা, তোমাকে কিছু শর্টকাট প্রসেস জানতে হবে। আজ কিন্তু আমি তোমাদের যে অঙ্কগুলা করাবো সেটা কয়েকটা কিন্তু শর্টকাট প্রসেসেই করাবো, ঠিক আছে? মানে যেগুলা এক্সাম হলে তুমি বসে যেভাবে করবে আমি ঠিক সেভাবে করে দেখাবো, ঠিক আছে? দেখো তোমরা, প্রথম কোশ্চেন কি আছে? প্রথম কোশ্চেন আছে যে A:B 2:3, B:C এবং C:D, এই প্রত্যেকটার মান দেওয়া আছে। দিয়ে বলেছে A:B:C:D এর অনুপাতটি কি হবে। যখন এই কোশ্চেন পড়েছে এক্সাম হলে তোমাকে আর ভাবা যাবে না যে এইটা কিভাবে হবে। তোমাকে কেউ অঙ্কটা করে আসতে বলেনি, কারণ তোমার যে করে আসবে সে 3 নাম্বার 4 নাম্বার, মানে ছোটবেলায় করেছি আমরা 3-4 নাম্বার কি 5 নাম্বারের জন্য। এখানে তোমাকে জাস্ট অপশন দেওয়া আছে তোমার কাছে, তোমার অপশনের মধ্যে একটা অপশন চুজ করতে হবে। এরপরে দেখো আমি তোমাদের করে দেখাই কি আছে। A:B, A:B এর মান কি দেওয়া আছে? 2:3। তো 2:3, এর মানে আমি বুঝেই গেলাম যে আমার A:B, এটা ছোট, বিটা আমার বড়। তুমি অপশনের দিকে একটু তাকিয়ে দেখো, অপশনের দিকে দেখলে দেখতে পাবে এখানে এ ছোট আছে, বি বড় আছে। আচ্ছা, এখানে এ ছোট আছে, বি বড় আছে। বাকি দুটোতে দেখো এখানে এখানে এ কে দিয়ে দিয়েছে, বেশি করে দিয়েছে বি এর থেকে, তাহলে এটা কেটে যাবে, এটাও কেটে যাবে, তাই তো? তাহলে আমার দুটো অপশন অটোমেটিক্যালি এলিমিনেট হয়ে গেল, পড়ে গেল দুটো অপশন। এবারে এই দুটো অপশনের মধ্যে কোনটা নেব আমি? তুমি ভালো করে খেয়াল করো, এখানে প্রথম অপশনটা আমি দেখি যে 8 হয়েছে, এখানেও 8 হয়েছে। তাহলে বলো 2 এর সঙ্গে কত গুণ করে 8 হয়েছে? 4 গুণ করে, তাই তো? তাহলে আমাকে এখানেও 4 গুণ করতে হবে। দেখো 2 4 কত হয়ে যাচ্ছে? 8 হয়ে যাচ্ছে। 3 4 কত হয়ে যাচ্ছে? 12 হয়ে যাচ্ছে। তাহলে দেখো প্রথম অপশনটা যেটা আছে তোমার কিন্তু আর অপশন চেক করার প্রয়োজনই পড়লো না, কারণ আমি দেখলাম ছোট বড় থেকে আমার দুটো অপশন এলিমিনেট হয়ে গেল, আর সি এমনি কেটে গেল। কেন কেটে গেল? কারণ অপশন যেটা আছে তোমার 15 আছে, তাই তো? বি এর মান কত আছে? 15। বি এর মান তো কখনো 15 আসছে না। যদি এর সঙ্গে 4 গুণ হয় তাহলে এর সঙ্গেও 4 গুণ হবে, কারণ এরা অনুপাতে আছে। অনুপাতে আছে মানে কি একইভাবে বাড়বে এবং একইভাবে কমবে, এটাই আমরা শিখেছি, ঠিক আছে? তাহলে এখানে হয়ে গেল অপশন এ। তাহলে এই অঙ্কটা আমার কত সেকেন্ড লাগলো? ঠিক আছে, অঙ্কটা জাস্ট দেখবে এবং 5 সেকেন্ড কি 10 সেকেন্ড কি 20 সেকেন্ড ভাববে, তার বেশি সময় কিন্তু এর মধ্যে নষ্ট করার কিন্তু কোনো মানে উপায়ই নেই, ঠিক আছে? কারণ তোমার এই সময়টা যেটা বাঁচবে সেটা অন্য অঙ্কের মধ্যে তোমাকে দিতে হবে, ঠিক আছে? বাস, দেখো সেকেন্ড অঙ্কটা কি দেওয়া আছে, দেখো সেকেন্ড অঙ্কটা কি আছে। বলছে একটি নৌকা 3 ঘন্টায় স্রোতের প্রতিকূলে 9 কিলোমিটার এবং স্রোতের অনুকূলে 18 কিমি যেতে পারে। স্থির জলে, এটা স্থির হবে, স্থির জলে নৌকার বেগ কত? এবারে ভালো করে খেয়াল করো, বলছে 3 ঘন্টায় স্রোতের প্রতিকূলে 9 কিমি যাচ্ছে। স্রোতের প্রতিকূল মানে কি? ধরো স্রোতটা যেদিকে যাচ্ছে, স্রোতটা ধরো আমি স্রোতটা এইভাবে, ধরো স্রোত এইদিকে যাচ্ছে, তাই তো? নৌকাটা ঠিক তার উল্টো দিকে, প্রতিকূল মানে নৌকাটা যাবে এই দিকে, এটা হচ্ছে স্রোতের প্রতিকূল বলা হয়, ঠিক আছে? স্রোতের প্রতিকূল হলে মাথায় খেয়াল রাখতে হবে যে বোট মাইনাস স্ট্রিম, ঠিক আছে? বোটের একটা নির্দিষ্ট স্পিড আছে, যখনই তোমার স্ট্রিম বলতে এখানে স্রোত বোঝাচ্ছে, ঠিক আছে? স্রোতটা এখানে মাইনাস হবে,
বোর্ড থেকে স্রোত মাইনাস হলে তখন হচ্ছে স্রোতের প্রতিকূলে হয়। আর যদি স্রোতের অনুকূলে বলে, ধরো স্রোত একদিকে যাচ্ছে, ধরো স্রোত এদিকে, বোট যেটা আছে তারও সে যদি গতিবেগ একই দিকে হয়, তখন কি হবে, তখন বি প্লাস এস, বুঝা গেল, তখন বি প্লাস এস। এবারে দেখো, এবারে একটা কি বললাম, বি মাইনাস এস, আর একটা হচ্ছে বি প্লাস এস, বি প্লাস এস আর বি মাইনাস এস, ক্লিয়ার? তাহলে একটা হচ্ছে কি প্রতিকূলে, প্রতিকূলেতে সবসময় মাইনাস হবে, অনুকূলে হলে কি হবে, প্লাস হবে। এবারে বলছে দেখো 3 ঘন্টায় 9 কিলোমিটার যাচ্ছে, তাহলে 1 ঘন্টায় কত কিলোমিটার যাচ্ছে? তাহলে দেখো 9 কে আমাকে 3 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 3 কিমি পার আওয়ার। তাহলে এখান থেকে আমি কি পেলাম, যে স্রোতের প্রতিকূলে বেগ পেয়ে গেলাম যে 3 কিমি পার আওয়ার। তাহলে স্রোতের অনুকূলে বেগ কত হবে, দেখো 18 কিলোমিটার যেতে পারে ওই একই সময়ে, কত ঘন্টায়, 3 ঘন্টায়। তাহলে 18/3, তাহলে কত হলো, 3 6 18, 6 কিমি পার আওয়ার হলো। তাহলে একটা হচ্ছে বি মাইনাস এস 3 কিমি পার আওয়ার, বি প্লাস এস 6 কিমি পার আওয়ার পেয়ে গেছি। এরপরে দেখো আমাকে কি করতে হবে, জাস্ট তুমি এখান থেকে, যেহেতু তোমাকে বোটের চেয়েছে, বোটের গতিবেগ চেয়েছে, তাহলে তোমাকে কি করতে হবে, আচ্ছা বোটের চেয়েছে, নৌকার বেগ চেয়েছে, তাই নৌকার বেগ চেয়েছে মানে তোমাকে যোগ করতে হবে। কি করতে হবে, যোগ করবে। কেন যোগ করবে, দেখো যোগ করলে এই এস আর এস কেটে যাবে, তাহলে হবে কি 2b। 2b এর মান কত, 2b এর মান দেখো লেখা আছে, এই দুটাকে যোগ করে দাও, 6 3 9, 9 কিমি পার আওয়ার, 9 কিমি পার আওয়ার। তাহলে শুধু বি এর মান কত, তাহলে 9/2 সমান 4.5 কিমি পার আওয়ার, বাস। ঠিক আছে, তাহলে কি বলেছিল যে নৌকার বেগ কত না 4.5 কিমি পার ঘন্টা, বুঝা গেল, বাস ক্লিয়ার হয়েছে। পরে অঙ্ক করে দেখো, বলছে একটি চৌবাচ্চায় দুটি নল যথাক্রমে 9 ঘন্টায় এবং 12 ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ হয়। নল দুটি একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি কত মিনিটে পূর্ণ হবে, কত ঘন্টায় পূর্ণ হবে। এবারে দেখো কি করবে, যখন মানে এই ধরনের অঙ্ক কিন্তু বারবার পরীক্ষায় আসবে, মনে রাখবে যখন দুজন একসঙ্গে কাজ করবে, দুটা নল একসঙ্গে খোলা থাকবে, তখন একটা সূত্র আছে, সেটা সূত্রটা কি, শর্টকাট কিন্তু শিখাচ্ছি, শর্টকাট, সেটা হচ্ছে যোগফল বাই গুণফল বাই যোগফল। ঠিক আছে, ফল বাই যোগফল, ফল বাই যোগফল। তাহলে গুণফল কি কি আছে, 9 গুণিত 12, আর 9 আর 12 যোগ করে দাও, 9 আর 12 যোগ করলে কত হয়, 21 হয়, বাস কাটাকাটি করো এবারে, 3 3 9, 3 7 21, ঠিক আছে। তাহলে কত হচ্ছে দেখো, 3/36, 36/7 মানে 5 7 35, 35 পূর্ণ 1 মানে 5 পূর্ণ 1/7, 5 পূর্ণ 1/7 ঘন্টা। ঠিক আছে, অঙ্ক হয়ে গেল, কিছু নেই। যখন মাথায় খেয়াল রাখবে, এটা কিন্তু এরকমও প্রশ্ন করতে পারে, ধরো কখনো বললো এ একটি কাজ করে 10 দিনে, বি একটি কাজ করে 12 দিনে, দুজনে একত্রে কত দিনে কাজ করবে, একই জিনিস কি করবে, গুণফল বাই যোগফল। তাহলে কি করব, 10 × 12 বাই যোগ করে দাও, যোগ করে 22, হয়ে গেল, গুণফল বাই যোগফল, কাটাকাটি করে অঙ্ক হয়ে যাবে। যদি কি বলে টাইম অফ এ বি, দুজনের একসঙ্গে বলে, দুজনে যদি একসঙ্গে কাজ করে কতদিনে কাজটা করবে, বাস কাটাকাটি করলে অঙ্ক হয়ে যাবে। তাহলে একটা কথা মাথায় খেয়াল রাখো, যখন দুটি নল একসঙ্গে কাজ করবে, দুজন ব্যক্তি একসঙ্গে কাজ করবে, তখন যোগফল বাই গুণফল বাই যোগফল। আর যদি বলে যে দুজন ব্যক্তি, ধরো দুটি নল 9 ঘন্টায় 12 ঘন্টায় পূর্ণ করে, তাহলে বললো যে কোনো যদি একটি নল বলে, ঠিক আছে, তখন গুণফল বাই বিয়োগফল করবে। ঠিক আছে, গুণফল বাই বিয়োগফল, ক্লিয়ার। চলো নেক্সট অঙ্ক।
পরপর তিনটি যুগ্ম সংখ্যার যোগফল কত আছে? 54। দিয়ে বলছে ক্ষুদ্রতম সংখ্যাটি কত। দেখো এই অঙ্ক 2-3 রকমের টাইপে করা যাবে। আমি তোমাদের টাইপ 1 দেখাই প্রথমে। টাইপ 1, টাইপ 1 কি? আচ্ছা, তিনটি সংখ্যার যোগফল যদি 54 হয়, তিনটি সংখ্যার এভারেজ কত, গড় কত, গড় কত বা এভারেজ কত? তাহলে আমরা জানি যে তিনটা সংখ্যার যদি 54 হয়, তাহলে 54 কে আমি 3 দিয়ে ভাগ করব, 3 18 54। তাহলে আমার এভারেজ, তিনটা সংখ্যার এভারেজ বা গড় কত হলো? 18। এবার তিনটা সংখ্যা ভাবো, একটা সংখ্যা, দুটা সংখ্যা, তিনটা সংখ্যা। ঠিক আছে, তিনটা সংখ্যা যদি থাকে, অলওয়েজ তাদের গড় মাঝের সংখ্যাটা হয়, এটা হচ্ছে গড় মান হয়। মনে থাকবে, এটা হচ্ছে কি হয়? সব সময় গড় মান কিন্তু মাঝেরটা হয় যদি তিনটা সংখ্যা থাকে। বিজোড় সংখ্যক থাকলে, পাঁচটা থাকলে, ধরো পাঁচটা আছে, ধরো একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা সংখ্যা আছে, তাদের এভারেজ সবসময় কিন্তু মাঝেরটা হয়। ক্লিয়ার? তাহলে এখানে এই যে এভারেজ কত দিয়ে আছে? 18। তাহলে এই মাঝের মান 18 হলে তার থেকে বলছে, দেখো বলেই ছিল যুগ্ম সংখ্যা, যুগ্ম সংখ্যা, তাহলে এর আগের যুগ্ম সংখ্যা কত আছে? 16। এবারে চেয়েছে কি আমাদের যে ক্ষুদ্রতম সংখ্যাটি কত, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কত হয়ে যাবে? 16 হবে। ঠিক আছে, এইটা একভাবে করা যায়। আরেকভাবে কি করা যায়? আরেকভাবে দেখো, এটাও একটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, এক্স দিয়ে করতে পারো, এটা আমরা ছোটবেলায় করতাম। যেহেতু এটা বলে দিয়েছি যুগ্ম সংখ্যা, তাহলে কিন্তু তোমাকে 2x ধরতে হবে। তাহলে আমি একটা মাঝের সংখ্যাটাকে ধরে নিলাম 2x, তার আগের সংখ্যাটা কত হবে? 2x minus 2, তারপরের সংখ্যাটা কি হবে? 2x plus 2। এবারে তিনটা সংখ্যাকে যোগ করলে কত হয়? যোগ করলে 54 হয়। তাহলে যোগ করে দাও আর 54 লিখে দাও। যোগ মানে কি? তাহলে প্রত্যেকটার মাঝে যোগ চিহ্ন দিয়ে দাও। যোগ দিয়ে দিলাম। এবারে দেখো, আমি প্লাস মাইনাস কেন ধরলাম? কারণ তোমার কাটাকাটি করতে সুবিধা হবে। দেখো -2, এখানে +2 কেটে গেল, তাই তো কেটে গেল। এবার দেখতে পাচ্ছি 2x 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 6x, 6x এর মান কত হলো? 54। তাহলে কত? 6 9 54। তাহলে এই মাঝের যে সংখ্যাটা হলো, মাঝের সংখ্যাটা কত? দেখো আমরা x এর মান পেয়ে গেছি 9, তাহলে মাঝের সংখ্যাটা কত হবে? 2 গুণিত 9, 9 দুগুণে কত হলো? 18। তাহলে মাঝের সংখ্যাটা 18, তার আগের সংখ্যাটা কত হবে? তার আগের সংখ্যাটা কত হবে? 18 মাইনাস 2, তাহলে কত হচ্ছে? 16 হচ্ছে। 16 হচ্ছে। যেভাবে করবে সেভাবেই হবে, মাথায় খেয়াল রাখবে, তোমাকে কিন্তু প্রসেস জানতে হবে। আর সব সময় একটা ওয়ে জানলে কিন্তু অঙ্ক এগোবে না। ঠিক আছে, অঙ্ক একটা এমন জিনিস, এ কিন্তু মানে একটা আছে না, ডায়লগ আছে না, যে পুষ্পা ভাই ইজ্জত মাংতা হ্যায়, ঠিক একই রকম অঙ্ক হচ্ছে টাইম মাংতা হয়। তোমাকে সময় দিতে হবে অঙ্ককে, বুঝা গেল? তারপর দেখো নেক্সট অঙ্কটা কি আছে। আচ্ছা, দুটি সংখ্যার লসাগু, লসাগু কত দিয়েছে? 315, এবং তাদের অনুপাত দেওয়া আছে 5:7, দিয়ে বলছে তাদের গুণফল কত হবে। তাহলে ধরো একটা সংখ্যা আমি ধরে নিলাম x, আরেকটা কত সংখ্যা, একটাকে ধরলাম 5x, আরেকটা হচ্ছে 7x। ঠিক আছে, এদের যদি আমি এলসিএম করি, লসাগু করি, এলসিএম, দেখো দুটোর মধ্যে কমন কি আছে? x, তাহলে x থাকবে আর দুটোকে গুণ করে দিতে হবে। যেগুলো আনকমন হয় সেগুলো গুণ করে দিতে হয়, আর কমন গুলোর মধ্যে একটা নিয়ে নিতে হয়, তাই তো। তাহলে 5 7 35 আর x, তাহলে 35x এর মান, এটা লসাগু। এর মানটাই কত দিয়ে আছে? 315। তাহলে এর মান 315 বসিয়ে দাও, 315 বসিয়ে দাও, কাটাকাটি করো, দেখবে x, x এর মান কত হচ্ছে? 9 হচ্ছে, 9 হচ্ছে, তাই তো। এবারে দেখো তাহলে 5x, 5 ইন্টু 9, 5 9 কত হচ্ছে? 45। 7 ইন্টু x, x এর মান কত? x এর মান হচ্ছে 9, তাহলে 7 9 63। বাস, এটাকে দুটোকে গুণ করো, কারণ চেয়েছে তাদের গুণফল কত, তাই তো। চলো দুটোকে গুণ করো। দেখো এবারে গুণ আমি যখন করব, তাহলে 5 7 35 এর 5, ইউনিট ডিজিট 5 আছে। আমার অপশনে দেখো, অপশনে কোন জায়গায় 5 দেওয়া আছে? শুধুমাত্র একটি অপশনে দেওয়া আছে, তাহলে এটাই উত্তর। তোমাকে এই কনফিডেন্ট রাখতে হবে কিন্তু, ঠিক আছে। এক্সাম হলে যদি এই কনফিডেন্ট তোমার থাকে, তাহলে তোমার কিন্তু এই বড় সংখ্যাটাকে আর গুণ করার প্রয়োজন পড়বে না, বুঝা গেল? এই কনফিডেন্টটা তোমার মধ্যে আনতে হবে, তখনই জানবে যে তুমি অঙ্ক শিখছো। ঠিক আছে, তাহলে উত্তর কিন্তু অপশন সি হবে এখানে। নেক্সট অঙ্ক কি দেখো।
বলছে 150 গ্রাম চিনি দ্রবণে 20% চিনি আছে। আচ্ছা, ওই দ্রবণে আর কত গ্রাম চিনি মিশ্রিত করলে চিনির পরিমাণ মোট মিশ্রণের কত শতাংশ, মানে 25% হবে? তাহলে আমার প্রথমে ছিল, ধরো চিনি আছে এবং কি আছে, জল আছে। তাহলে একটা মিশ্রণ চিনির দ্রবণে কি থাকে, চিনি থাকে, জল থাকে। এবারে কি বলেছিল দেখো, চিনি 20% আছে। তাহলে চিনি যদি একটা মিশ্রণে 20% থাকে, তাহলে টোটাল মিশ্রণ তো 100%। অলওয়েজ সমস্ত মিশ্রণ 100% হয়। চিনি যদি 20% থাকে, তাহলে জল নিশ্চয়ই আমার 80% আছে। বোঝা গেল? জলটা 80% আছে। কাটাকাটি করে দাও, কাটাকাটি করলে কত হবে? 20 একে 20, 4 20-তে 80 হয়ে গেল। তাহলে 1:4। এবারে নেক্সট শর্ত কি বলছে দেখো, বলছে ওই দ্রবণে আর কত গ্রাম চিনি মিশ্রিত করলে মোট মিশ্রণের 25% হবে। তাহলে চিনির পরিমাণটা কি হবে না, মোট মিশ্রণের 25% হবে। তাহলে এবার দেখি, মোট যদি 25% চিনি হয়, আবার 100%-এর মধ্যে ভাবো, তাহলে 75% আমার জল হবে। 75%, 75%, বাস কাটাকাটি করো। 1 3 3 25 75, 1:3। তাহলে আমি এখান থেকে দুটি জিনিস পেলাম, এক হচ্ছে 1:4, আর কত পেলাম? 1:3। কি মেশানো হয়েছে সেটা আমার খুব ইম্পর্টেন্ট। বলছে আর কত গ্রাম চিনি মেশালে, তাহলে আমি চিনি মেশাচ্ছি মানে এখানে আমার তীর চিহ্ন দেব। ঠিক আছে? তাহলে আমি যখন চিনি মিশাচ্ছি, তাহলে আমার আনচেঞ্জ, অপরিবর্তিত কি থাকছে, সেটা হচ্ছে আমার জল। জলটা আমার তো চেঞ্জ হবে না, জলটা যা ছিল তাই থাকবে। তাহলে আমাকে জলকে ইকুয়াল করতে হবে। জলকে ইকুয়াল করতে গেলে আমি কি করতে হবে, এই যে লসাগু করতে হবে। 4 আর 3 12 হচ্ছে, মানে একে তোমাকে 3 দিয়ে গুণ করতে হবে, একে 4 দিয়ে গুণ করতে হবে। গুণ করো, তাহলে 3 একে 3, 3 4-এ 12। এটা কত হচ্ছে? 4 একে 4, 4 3-এ এটাও 12। তাহলে আমি কি দেখলাম, যে কত ইউনিট মেশানো হয়েছে। ইউনিট যদি বলা হয়, তাহলে 1 ইউনিট আমার কিন্তু মেশানো হয়েছে, 1 ইউনিট মেশানো হয়েছে। কি বলেছে দেখো, কত গ্রাম মিশ্রণটা ছিল? মিশ্রণটা ছিল হচ্ছে 150 গ্রাম। তাহলে 3 + 12, মানে এই যে 3 + 12 মোট মিশ্রণটা ভাবছি। তাহলে মোট মিশ্রণ কি আমার 15 ইউনিট। 15 ইউনিটের মান দিয়েছে কত? 15 ইউনিটের মান দিয়েছে 150 গ্রাম। কত গ্রাম? 150 গ্রাম। তাহলে 1 ইউনিটের মান কত? 10 গ্রাম। আর 1 ইউনিটই তো আমাদের মেশানো হয়েছে, তাহলে উত্তর কি হবে? উত্তর কি হবে বলো? 10 গ্রাম হবে। ঠিক আছে? ওটাই চেয়েছে, যে কত গ্রাম চিনি মেশানো হয়েছে মিশ্রণ করলে। বাস। নেক্সট অঙ্ক কি আছে দেখো, বলছে এ একটি কাজের 1/3 অংশ করে 5 দিনে, বি ওই কাজটির 2/5 অংশ করে 10 দিনে করতে পারে। বলছে এ বি একত্রে যদি কাজটা করে, তাহলে কত দিনে কাজ করবে? এবার একটু ভালো করে ভেবে নাও। এ কি করছে না, 1/3 অংশ কাজ করছে কত দিনে? 5 দিনে। তাহলে 1 অংশ কাজ করে কত দিনে? তাহলে 1 অংশ কাজ করে 5 থেকে 15 দিনে হয়ে যাবে। 15 দিন, 15 ডে, 15 দিনে। এটা এ। আচ্ছা, বি কি করছে দেখো, বি বলছে 2/5 অংশ কাজ করে কত দিনে? 10 দিনে। তাহলে 1 অংশ কাজ করবে কত দিনে? 10/2/5 যদি হয়, তাহলে 2 উপরে 5 গুণ হয়ে যাবে। কাটাকাটি করো, 5 5-এ 25, সরি, হ্যাঁ 5 5-এ 25 হচ্ছে, 5 দুগুণে 10, তাহলে 5 5-এ 25 দিনে। 25 দিনে। তাহলে আমি পেয়ে গেলাম যে এ একটা 1 অংশ কাজ করছে কত দিনে? 1 অংশ বলতে টোটাল কাজটা আর কি। এ টোটাল কাজ করছে 15 দিনে, বি টোটাল মানে 1 অংশ কাজ করছে 25 দিনে। তাহলে এ করছে কত দিনে বললাম? এ করছে 15 দিনে, বি করছে কত দিনে? 25 দিনে। দেখো এক্সাম হলে কিন্তু তোমাকে এগুলা লেখার দরকার নেই, আমি তোমাদের বোঝানোর জন্য এগুলা কিন্তু লিখছি। হ্যাঁ, তাহলে 15 দিনে, এখানে হচ্ছে 25 দিনে। এবারে বলছে দুজনে একত্রে কাজটি করলে, তোমাদের একটু আগেই আমি বললাম, যখনই একত্রে বলবে তাহলে গুণফল বাই যোগফল। তাহলে গুণফল বাই যোগফল মানে কি? 15 × 25 বাই দুটাকে যোগ করলে কত হচ্ছে? 40। কাটাকাটি করো, অঙ্ক হয়ে গেছে।
তাহলে 5 3 15, 5 8 40, 3 25 কত হচ্ছে 75, 75/8, 75/8 উত্তর কত আছে? আচ্ছা দেখে নি, তাহলে 75/8 72, 3/8 রয়ে গেল। ঠিক আছে, তাহলে 9 পূর্ণ 3/8 দিনে বোঝা গেল, কিছু নেই, পূর্ণ করে দিয়েছি, সিম্পল। পরের অঙ্কটা কি আছে দেখো, যে কোনো সংখ্যাকে 57, 76, 190 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে অবশিষ্ট 1 থাকে, তাহলে সেই সংখ্যাটি কত? দেখো এই যে অঙ্কটা আছে, যদি ভালো করে খেয়াল করো, এই অঙ্কের কিন্তু দুটা ওয়ে আছে। একটা হচ্ছে শর্টকাট ওয়ে, আগে তোমাদের শর্টকাটটা বলি আমি। কি করতে হবে অঙ্কটাকে? অঙ্কটাকে যেটা করতে হবে সেটা হচ্ছে 57, 76 আর 190, এর মধ্যে 57কে যদি আমি ভাঙি তাহলে 3 19 57, তাই তো? তাহলে এখানে 3 আছে, 190 মানে 19 ইন্টু 10, তাই তো? আমি এই জানলাম যে 3 আছে এবং 10 আছে। দেখো এই দুটো দিয়ে আমি অঙ্কটা করছি। যখন বলছে প্রতি ক্ষেত্রে অবশিষ্ট 1 থাকবে, তাহলে প্রত্যেকটা সংখ্যা থেকে আমাকে আগে 1 বিয়োগ করে নিতে হবে। তাহলে আমি আগে বিয়োগ করে নিই 1, তাহলে -1, -1 করলে 1139 হচ্ছে, 40 ছিল। আচ্ছা এখান থেকে -1 করো, 1140, এখান থেকে 1 করো, তাহলে কত হচ্ছে 1149, এখান থেকে 1 বিয়োগ করো 1150। তাহলে আমি কি বললাম, ডিভিজিবিলিটি রুল মারবে। এবারে ডিভিজিবিলিটি রুল মারলে তোমাকে দেখো, যখন দেখছি শেষে 10 আছে, মানে 10 দিয়ে ভাগ যাবে কোনটাকে? এটাকে যাবে, এটাকে যাবে, এটাকে যাবে, এই দুটোকে যাবে, আর এটাকে শেষে 9 আছে, এখানেও 9 আছে, তাহলে এটা আমার যাবে না, এটাও যাবে না, তাহলে আমার দুটো অপশন বাদ চলে গেল। এরপরে আমি কি করব, 3 এর রুল মারবো, 3 এর ডিভিজিবিলিটি রুল, ঠিক আছে, বিভাজ্যতা রুল। এবার দেখো 3 নিয়ে ভাগ যাচ্ছে কোনটাকে? জাস্ট অঙ্কগুলোকে যোগ করতে হয়, যোগ করো, তাহলে 1 + 1 + 4 + 0 কত হচ্ছে? 6 হচ্ছে। এটা কত দেখো, তাহলে এটাকে ভাগ যাচ্ছে, নিচেরটা দেখে নি, 1 + 1 + 5, ঠিক আছে, তাহলে 7 হচ্ছে, তাহলে এটাকে ভাগ গেল না, এটাকেও ভাগ গেল না, তাহলে ভাগ যাচ্ছে কোনটা? অপশন বি। তাহলে উত্তর হয়ে যাবে আমার অপশন বি। মাথায় একটা জিনিস বলছি, এই অঙ্ক অলওয়েজ কি করবে? অপশন টেস্ট করবে। সব থেকে কিন্তু সহজ পদ্ধতি অপশন, যেটা অবশিষ্ট থাকবে সেটাকে আগে বিয়োগ করবে, তারপরে ডিভিজিবিলিটি রুল মারবে, অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, যদি মনে হয় যে স্যার না আমি এই পদ্ধতিতে পারবো না, তাহলে তোমার জন্য ছোটবেলায় যেটা করতে, এলসিএম করে তোমাকে এক যোগ করতে হবে। করো, কোনো ব্যাপার নেই। 57, 76, 190, 19 দিয়ে মারো, 3 19 57, 4 19 76, 19 10, আবার 4 দিয়ে যাবে, 4 দিয়ে যাবে, 4 দিয়ে নয় 2 দিয়ে যাবে, দিয়ে যাবে। দেখো 2 গুণে 4, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 3 10 30, 30 দুগুণে 60, 60 আর এদিকে তোমার 19, তাহলে 6 19 114, পাশে 0, তাহলে 1140। এবারে কি আছে? অবশিষ্ট 1 আছে, মানে ওর সঙ্গে তোমাকে কি করতে হবে? +1 করে দিতে হবে, তাহলে কত হয়ে যাবে? 1141। এই পদ্ধতিতেও তোমরা করতে পারবে। ঠিক আছে, এটাও কিন্তু কঠিন পদ্ধতি নয়, বাট আমি বলবো ডিভিজিবিলিটি রুল শেখো। তোমাদের আমি অবশ্যই ডিভিজিবিলিটি করাবো, বাট ডিভিজিবিলিটি না শিখলে তুমি কিন্তু বুড়ো বুড়ো অঙ্ক, এই যেমন ইজিলি হয়ে গেল, সব অঙ্ক কিন্তু হবে না, আমি বলে রাখছি। ঠিক আছে, তাহলে তোমাকে এই প্রসেসটা শিখে রাখতে হবে। নেক্সট অঙ্ক কি বলছে দেখো, বলছে এক ব্যক্তি 40 কিমি ঘন্টা বেগে পি থেকে কিউ, তাহলে একটা পি একটা জায়গা থেকে কিউ জায়গা পর্যন্ত, একজন ব্যক্তি, ঠিক আছে, এক ব্যক্তি 40 কিমি ঘন্টা বেগে পি থেকে কিউ পর্যন্ত গতিবেগে গেল। বলছে গতিবেগ 50% সে বৃদ্ধি করে ফিরে আসে, সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ কত? তাহলে একটা ব্যক্তি যখন একটা স্থান থেকে আরেকটা স্থানে যাচ্ছে, যে ফিরে আসছে,
তাহলে আমি বুঝতে পারলাম এখান থেকে আমার ফার্স্ট কনসেপ্ট যে আমার ডিস্টেন্সটা সেম। যদি ডিস্টেন্স সেম থাকে, যদি যে ফিরে আসুক বা নাই আসুক, যদি বলতো যে ধরো এখানে পি একটা স্থান থেকে প্রথমে একটা জায়গা গেল, সেখান থেকে আবার গেল, তাহলে যদি ডিস্টেন্স সেম সেম থাকে তখনও কিন্তু সেম রুল মানতে পারবে। কি রুল মারবে আমি বলে দিচ্ছি, ঠিক আছে? কি করতে হবে? গড় গতিবেগ চেয়েছে, তাহলে প্রথমে গিয়েছিল কত? যাওয়ার গতিবেগটা দেখো, যাওয়ার সময় গতিবেগ ছিল 40 কিমি পার আওয়ার, ঠিক আছে? এটা যাওয়ার সময় গতিবেগ। আসার সময় গতিবেগটা কত? 50% বাড়ি দিয়েছে। 50% বাড়ি দিয়েছে মানে মানে 40 গতিবেগ ছিল, এর 50% বাড়ছে, মানে গতিবেগটা 100% ছিল, এখন বেড়ে কত পার্সেন্ট হয়ে গেছে? 150% হয়ে গেছে। 150% হয়ে গেছে, 150/100 কাটাকাটি কর, এই শূন্য কেটে গেল, এই শূন্য কেটে গেল, 60 কিমি পার আওয়ার। 60 কিমি পার আওয়ার। তাহলে আসার সময় তার গতিবেগটা কিন্তু 20 বেড়ে গেছে। এভাবে না ভাবলেও জাস্ট এটা ভাবো যে 40 কিমি ছিল, 50% বেড়েছে। 50% বাড়া মানে 50/100 আমরা জানি। 50% মানে 0 0 কাটো, এই 0 0 কাটো, তাহলে 4 5 20, 20 ইনক্রিজ হয়েছে, বেড়েছে। প্রথমে ছিল কত? ছিল 40, তাহলে টোটাল হয়ে যাচ্ছে কত? 60। যেভাবে ভাববে, তাহলে গতিবেগটা এখন আলটিমেট আসার সময় কত হয়েছে? 60 কিমি পার আওয়ার, 60 কিমি পার আওয়ার। বাস এই দুটো যদি বের করে নেই, তাহলে এবারে সমগ্র গতিপথের যে গড় গতিবেগ সেটা কিন্তু আমরা পেয়ে যাব। গড় গতিবেগ বের করার সূত্র কি জেনে রেখে দাও, 2ab বাই a প্লাস b। এটা হচ্ছে গড় গতিবেগের সূত্র, 2ab বাই a প্লাস b। সূত্র মারো, তাহলে 2 ইন্টু a এর মান 40, b এর মান 60 বাই, যোগ করলে কত হচ্ছে? 60 আর 40 100, কাটাকাটি করো, এই 0 কাটবে, 0 কাটবে, এই 0 কাটবে, এই 0 কাটবে, দেখ কত হয়ে যাচ্ছে? 424, 24 দুগুণে 48, তাহলে 48 কিমি পার আওয়ার, দ্যাট ইজ অ্যান্সার। ঠিক আছে, তাহলে 48 কিমি পার আওয়ার। কিচ্ছু নেই, ঠিক আছে, কিছুই নেই। কি বললাম? যদি একটা জিনিস মাথায় খেয়াল রাখবে, এই সূত্র কখন লাগাতে পারবে? যখন ডিস্টেন্স, দূরত্ব সেম থাকে। কেন সেম থাকছে? কারণ দেখো পি থেকে কিউ যাচ্ছে, কিউ থেকে আবার পি আসছে, মানে ডিস্টেন্স তো একই আছে না। যদি বলতো, আমি বলেওছি যে যদি তোমার দূরত্ব সেম বলে, শুধু যে ফিরে আসছে এটা নয়, যদি একটা স্থান থেকে আরেকটা স্থান গেল, আবার সেই স্থান থেকে আবার একটা স্থান গেল, যদি বললো এই দূরত্ব সমান, বললো ধরো এটা গতিবেগ 40 কিমি পার আওয়ার, 40 কিমি পার আওয়ার, এটার গতিবেগ 60 কিমি পার আওয়ার, 60 কিমি পার আওয়ার, তাহলে গড় গতিবেগ কত? তখনও কিন্তু এই সূত্র লাগাবে, 2ab বাই a প্লাস b, তখনও কিন্তু 48 কিমি পার আওয়ার হবে। কেন বলেছে? কারণ বলে দিয়েছে যে দূরত্ব সমান। এই কথাটা কিন্তু খেয়াল রাখবে, দূরত্ব না সমান হলে তখন কিন্তু অন্য হবে, তখন সেটা হবে না, কিন্তু এই সূত্রটা কিন্তু হবে না। বোঝা গেল? নেক্সট অঙ্ক দেখো কি আছে। বলছে কোন সংখ্যার 2/3 অংশের মান 26 হলে সংখ্যাটির 25% মান কত? তাহলে কোন সংখ্যাটাকে আমি x ধরে নিলাম, তার 2/3 2/3 এর মান কত দেওয়া আছে? 26। ঠিক আছে, তাহলে x এর মান কত? 26 গুণিত উপরে 3 গুণ হবে, নিচে 2 হবে, 13 দুগুণে 26, 3 13 39, সংখ্যাটা কত হয়ে গেল? 39। দিয়ে বলছে এই সংখ্যাটির 25% মান কত? তাহলে সংখ্যাটা 39, 39 এর 25%, 25%, তাহলে 25/100, 25/100 কাটাকাটি করো, 1/4 হয়ে যাচ্ছে, 1/4, তাহলে 39/4, 39/4, 39/4। আচ্ছা, এবার দেখো পয়েন্টে উত্তর আছে, তাহলে পয়েন্টটাই করতে হবে। 4 9 36, 4 9 36 মানে 3 3 0 30, 4 আর দশমিকের জন্য এটাকে আমি দেখে দিচ্ছি। হ্যাঁ, 4 9 36, 3 নামলো, দশমিক দিয়ে একটা 0 নামবে, 4 7 28, ঠিক আছে, আবার 2 নামবে, 4 7 28। দেখো যখন দুটো দেখতে পেয়ে গেছি যে 9.7, দেখো 9.7 একটি আছে, তাহলে আমি ডি, আমার ফুল অঙ্ক করতে বলেনি, আমাকে এক্সট্রা নাম্বার দেবে না কেউ। ঠিক আছে, আমার একটা এসে গেছে মানে 9.7 এসে গেছে মানে আমি এগিয়ে যাব। ঠিক আছে, এই কনফিডেন্ট রাখতে হবে নিজের মধ্যে। পরের অঙ্ক দেখো,
বলছে বার্ষিক 5% সরল সুদে 500 টাকার 6 বছরের সুদ কত? 500 টাকার 6 বছরের সুদ কত? দেখো সরল সুদ, বারবার বলি যে এই ধরনের যত অঙ্ক আছে, ঠিক আছে, আমি আমার স্টুডেন্টদেরকে বলি যে সব সময় কিন্তু পার্সেন্টেজ কনসেপ্টে করো, তাহলে তোমার কিন্তু অনেক স্পিডে হবে। দেখো তুমি এটাও করতে পারো, এভাবেও করতে পারো, জানি সবাই এটাই করে যে আই সমান পিআরটি বাই 100, পিআরটি বাই 100, কোনো ব্যাপার নেই, এটাতেও সহজ। তাহলে এখানে পি এর মান বলে দিয়েছে এটা 500, ঠিক আছে, এটা হচ্ছে টি এর মান সময়, এটা কত আর এর মান দেওয়া আছে, তাহলে 500 আর এর মান কত হচ্ছে 5%, আচ্ছা 6 বছরে 100, কাটো, শূন্য শূন্য, এই শূন্য এই শূন্য কেটে দিলাম, তাহলে কি হচ্ছে 5 6 30, তাহলে 5 ইন্টু 30 কত হচ্ছে 3 5 15, 150 টাকা, ঠিক আছে, এটাও সহজ পদ্ধতি আছে, ঠিক আছে, বাট আমি আরেকটু বলবো যে তোমরা পার্সেন্টেজ কনসেপ্ট শিখে রাখো, যখনই এগুলা মারবে মাথায় একটা জিনিস খেয়াল রাখবে, এসআই সিম্পল ইন্টারেস্ট সময় সব সময় কি হয় আর ইন্টু টি, আর ইন্টু টি হয়, সিম্পল ইন্টারেস্ট সমান আর ইন্টু টি হয়। তাহলে দেখো আর এর মান কত দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে এখানে 5%, টি এর মান কত দেওয়া আছে, টি এর মান হচ্ছে 6, তাহলে 6 কত হয়ে গেল 30%, মানে আমার সিম্পল ইন্টারেস্টের মান হচ্ছে 30%। ক টাকার 30%? 500 টাকার, তাহলে 500 গুণিত 30% মানে কি 30/100, বাস এই শূন্য কাটো এই শূন্য কাটো এই শূন্য কাটো এই শূন্য কাটো, 3 5 15, 150 টাকা, ঠিক আছে, একই জিনিস। হ্যাঁ, সবাই জানি ম্যাক্সিমামটা এই পদ্ধতিতেই করো তোমরা, হ্যাঁ, কোনো ব্যাপার নেই, এই পদ্ধতিতেও করতে পারো আর ওইভাবেও করতে পারো। হ্যাঁ, এই কনসেপ্টটা শিখে রাখবে, এটা কিন্তু বিভিন্ন তোমাকে অনেক অঙ্কে তোমার স্পিড বাড়িয়ে দিবে আর কি, ওইটা শিখে রাখবে প্রত্যেকে, পার্সেন্টেজ কনসেপ্ট। তারপরে দেখো কি আছে, বলছে এই অঙ্কটা দেয়া আছে, দিয়ে বলছে এই চিহ্নে কি হবে, দেখো চিহ্নে কি হবে, এই অঙ্কটা কিছু করার নেই, সিম্পল পদ্ধতিতে তোমাকে সলভ করতে হবে আর কি। তাহলে 3 5 15, 15 5 20, 20/3, কিছু অঙ্ক আছে ক্যালকুলেটিভ, কিছু করার নেই, পরীক্ষায় তোমাকে এরকম প্রিপারেশন রাখতে হবে যে 2-3টা অঙ্ক আমার ক্যালকুলেটিভ থাকবে, সেগুলোকে আমাকে টাইম নিয়ে করতে হবে। আচ্ছা 3 9 27, 27 8 7 15, তাহলে 45 নাকি 27 35, আচ্ছা 35/9, আর মাইনাস এখানে আমি স্টারের জায়গায় এক্স ধরে নিলাম -1, ঠিক আছে, আমাকে এক্স এর মান চেয়েছে তো, মানে স্টার মার্কেট চেয়েছে, তাহলে বা আমি কি করছি দেখো, হ্যাঁ, তাহলে 20/3 আছে মাইনাস 35/9 -1 করে দাও, এক্স কে ওইদিকে পাঠিয়ে দাও, ঠিক আছে, তাহলে ওখানে +1 ছিল, +1টাকে দিয়ে নিয়ে আসতে -1 হয়ে গেল, আর মাইনাস এক্সটাকে ওইদিকে নিয়ে পাঠালাম, কি হয়ে গেল +x হয়ে গেল, বাস এবারে লসাগু করলো, আর কিছু নেই। লসাগু কত হবে 9 হবে, লসাগু 9 হবে, 9 যদি লসাগু হয় দেখো, তাহলে 3 তিরিকে 9, 3 20-তে কত হয়ে যাচ্ছে 60, মাইনাস এদিকে কত হচ্ছে 35ই হবে, আর এখানে 9 কে 9 সমান কত x, কিছু নেই, একদম সিম্পল, সরল করতে হবে, কিছু করার নেই, এটা সরল করতেই হবে। তাহলে 60 থেকে 35 বিয়োগ করলে কত হচ্ছে 25 হচ্ছে, 25 থেকে আবার 9 বিয়োগ কত, তাহলে 16 হয়ে যাচ্ছে, তাহলে উপরে থেকে যাচ্ছে 16, নিচে থাকছে 9, মানে x এর মান হয়ে গেল কত 16/9, 16/9, তাহলে অপশন সি, ঠিক আছে, কিছু নেই, করবে এটা। নেক্সট অঙ্ক কি আছে দেখো, নেক্সট অঙ্কে কি আছে, বলছে এ একটি কাজ 12 দিনে করে, 12 দিনে করতে পারে, ঠিক আছে, আচ্ছা বি এর চেয়ে 60% বেশি দক্ষ, তাহলে একই কাজ করতে বি এর কত সময় লাগবে। এবারে দেখো এফিসিয়েন্সি মানে এদের কর্মদক্ষতা দিয়ে দিয়েছে, কার কার, এ বি দুজনেরই কর্মদক্ষতা দিয়েছে, আমি একটু লিখে দিই, এ ইজ টু বি,
বলছে বি এর চেয়ে 60 গুণ কর্মক্ষম, মানে এ যদি 100 একক কাজ করে, ঠিক আছে, এ কত করতে পারে, এ করতে পারে 160, কারণ 60% বেশি, 160 করতে পারে ও। মানে এদের এফিসিয়েন্সি, এফিসিয়েন্সি মানে কর্মদক্ষতা, এফিসিয়েন্সি। কাটাকাটি করো, এই শূন্য শূন্য কেটে গেল, ঠিক আছে, আর 2 দিয়ে যাবে, 5 দুগুণে 10, 8 দুগুণে 16, তাহলে 5:5:8, এটা গেল কি কর্মদক্ষতা। এ এবং বি এর কর্মদক্ষতার অনুপাত পেলাম। এবারে দেখবে, মাথায় খেয়াল রাখবে, যদি মোট কাজ কি হয়, মোট কাজ মনে রাখবে সময় ইনটু কর্মদক্ষতা হয়, সময় গুণিত কর্মদক্ষতা, এটা কিন্তু মাথায় খেয়াল রাখবে। তাহলে এর টাইমটাও বলে দিয়েছে আমাকে, টাইম কত বলেছে, 12 দিন বলেছে, কত 12। তাহলে আমি বললাম যে মোট কাজ তখনই হবে দুটাকে গুণ করে দিতে হয়, তাহলে টোটাল ওয়ার্ক কত হবে, টোটাল ওয়ার্ক হবে 5 × 12 = 60 ইউনিট, 60 ইউনিট ওয়ার্ক হয়ে গেল। বলছি বারবার, কারণ যখনই সময় দেওয়া আছে এত ডে, তখনই মনে রাখবে ডে আর কর্মদক্ষতা, সময় এবং কর্মদক্ষতা গুণ করলে টোটাল ওয়ার্ক হয়, মোট কাজ হয়। হ্যাঁ, তাহলে 60 ইউনিট। এবারে 60 ইউনিট কাজকে বি এর কত সময় লাগবে কোশ্চেন দিয়েছে, তাহলে 60 কে ভাগ করে দাও কত দিয়ে, 8 দিয়ে, ভাগ করো, কাটাকাটি করো, আর কিছু নেই, 4 দিয়ে ভাগ করো, 4 × 15 = 60, 4 দুগুণে 8, তাহলে কত হলো 15/2, 15/2 মানে 7 দুগুণে 14, তাহলে 7 × 1 = 2, 7 × 1 = 2, কোথায় আছে, অপশন এ, কিচ্ছু নেই। ঠিক আছে, একটু সময় তোমাকে দিতে হবে অঙ্কেতে, অঙ্কে যদি তুমি সময় দাও, দেখো তোমার ইমপ্রুভ অটোমেটিক্যালি হবে। ঠিক আছে, অনেকে অঙ্ককে ভয় করে, অঙ্ককে সময় দাও। তারপরে দেখো 10% এবং 30% ক্রমিক ছাড়ের সমতুল্য ছাড় কত। ঠিক আছে, সমতুল্য ছাড় কত শতাংশ, যখনই অঙ্ক চাইবে কি করবে, একটাই সূত্র, কি সূত্র, a + b, a + b + ab/100, এটি হচ্ছে অঙ্ক। এই ধরনের অঙ্কের এটি হচ্ছে সূত্র। এবারে সূত্রে একটা জিনিস খেয়াল রাখবে, এটা কি বলেছে, ছাড় বলেছে, ছাড়, ছাড় মানে কি, তোমাকে মাইনাস দিতে হবে। তাহলে দেখো করছি অঙ্কটা, তাহলে -10, -30, এবারে উপরে কি আছে, এবি, এবি মানে কি -10 আর -30, তাহলে -10 আর -30 যখন গুণ করবে, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, জায়গাটা প্লাস হয়ে যাবে না, প্লাস হয়ে যাবে। তাহলে 10 × 30 বাই কত, 100, 100, এই শূন্য কাটো, এই শূন্য কাটো, এই শূন্য কাটো, শূন্য কাটো, তাহলে এখানে দেখলাম -40, আর ওইদিকে কত হলো, +3, তাহলে এখানে দেখতেই পাচ্ছি যে -37, এবারে বলছে সমতুল্য ছাড় কত পার্সেন্ট, তাহলে সমতুল্য ছাড় 37%, অপশন বি, অপশন বি। ঠিক আছে, এই অঙ্ক অনেক প্রসেসে আসে, যেমন আমি তোমাদের একটা অঙ্ক বলছি, ধরো কোনো একটা বললো যে কোনো একটা বর্গক্ষেত্রের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য যদি 10% করে বৃদ্ধি করা যায়, তাহলে ক্ষেত্রফল কত বাড়বে, এরিয়া কত বাড়বে, এরিয়া, যদি এরিয়া বলে দেই তখনই মনে রাখবে 10-এর দুবার সাকসেসিভ করে নিবে। ঠিক আছে, মানে 10 এ আর বি দুটোর মানে কিন্তু 10, তাহলে ওখানে তখন অটোমেটিক্যালি এরিয়া মনে রাখবে যে 21% হবে, 21% হয়ে যাবে, এরিয়াটা শতকরা কত বৃদ্ধি পাবে, 21%। ওই বললাম, তখন বৃদ্ধি পাচ্ছে দুটোই, মানে সেখানে মাইনাসের কিছু ব্যাপার নেই, আর যদি হাঁস বলতো তখন মাইনাস করতে হতো। ঠিক আছে, তাহলে দেখো যদি বৃদ্ধি হয় তাহলে 10% + 10% + 10 × 10/100, তাহলে 10 10 এ 20, প্লাস এটা কাটবে 0 0, এই 0 0 কাটো, এক এক একই হয়ে যাচ্ছে, মানে কত পার্সেন্ট, 21%। কিছু অঙ্ক আছে এইগুলা তোমাকে মুখস্থ রাখতে হবে, যে 10% এর দুবার সাকসেসিভ হলে 21% হবে, এগুলা তোমাকে মুখস্থ রাখবে। যেমন 30% এর যদি দুবার সাকসেসিভ হয়, তাহলে উত্তর কত হয়, 69% হয়। ঠিক আছে, আমি বৃদ্ধির কথা বলছি, যদি মাইনাস হয় তখন কিন্তু চেঞ্জ হবে, যে দুটোই বৃদ্ধি বলে। ঠিক আছে, এই পয়েন্টগুলো মোটামুটি জেনে রাখবে, আর এই অঙ্কগুলো তো আসে না, বারবার দেখতে পাবে অঙ্কগুলো।
দেখো বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 10,000 টাকার 3 বছরের সুদ আসল কত হবে হিসাব করে লিখি। এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটা কি বলবো যে প্রত্যেক পেজেই দেখতে পারবে, ঠিক আছে। কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে যদি কিছু অঙ্ক দেয় অঙ্কটাকে তুলবে। এই অঙ্কটা অ্যাকচুয়াল 3-4 রকম ভাবে করা যায়, ঠিক আছে। আমি তোমাদের একরকম ভাবে দেখাচ্ছি, দেখো দেখাচ্ছি। দেখো টাইপ 1 কি বলছে, 10% হারে সুদে কত বছর, 3 বছর। 3 বছর মানে আগে বলো 10% মানে 10/100 মানে কি, 1/10, 1/10 মানে কি 10 টাকা ছিল সেটা 11 টাকা হয়ে গেছে, আবার 10 টাকা ছিল 11 টাকা, 10 টাকা ছিল 11 টাকা। স্যার 3 বার করে করলেন, কারণ 3 বছর লেখা আছে, 3 বছর আছে তাই 3 বার করলাম, ঠিক আছে। গুণ করো তাহলে কত হচ্ছে 1000, 3টা একের গুণ করলে কি হয় 1331, 1331। এরপরে এটা কিন্তু আমার কি, এটা হচ্ছে আমার পি এর মান, এটা আমার পি, এটা প্রিন্সিপাল, এটা আসলের মান দেয়া আছে। এটা কি, এটা হচ্ছে পি প্লাস সিআই কম্পাউন্ড ইন্টারেস্ট, ঠিক আছে। মানে এটা হচ্ছে অ্যামাউন্ট, এটার মান কি, এটা হচ্ছে অ্যামাউন্ট, যেটা চেয়েছে যে সুদ আসল, ঠিক আছে। এটা হচ্ছে সুদ আসল। এরপরে দেখো এই পি এর মানটা এখানে আমার কত দেওয়া আছে, পি এর মানটা আমার 10,000 দেওয়া আছে, তাহলে আমি কি করব, 10,000 দেওয়া আছে যখন, তখন দেখো শুধু কি করতে হচ্ছে, একটা 10 গুণ করতে হচ্ছে, বাস ওটাতেও তুমি জাস্ট কি করবে, একটা 10 গুণ করে দাও, তাহলে কি হবে 1331, পাশে একটা শূন্য বেড়ে গেল, অপশন ডি, ঠিক আছে। আর দেখার কোনো দরকারই নেই। এটা গেল টাইপ 1। যদি মনে হয় স্যার টাইপ 1 এ আমার প্রবলেম হচ্ছে, তাই টাইপ 2 তোমার জন্য তুমি করো। দেখবে তোমাদের আমি বলছিলাম একটু আগেই যে যদি দুবার 10% এর দুবার সাকসেসিভ করো, 10%, 10% কত হয় 21%, ঠিক আছে। যদি 10% এর 3 বার সাকসেসিভ করা হয়, পার্সেন্টেজ যদি 3 বার সাকসেসিভ করা হয়, মনে রাখবে 33.1% হয়। কত পার্সেন্ট হয়, 33.1%। এবারে 33.1% যদি হয়, আমাকে বলছে 33.1% এটা আমার কি, এটা আমার সিআই, এটাই আমার কম্পাউন্ড ইন্টারেস্টটা, ঠিক আছে, এটা কম্পাউন্ড ইন্টারেস্ট। এবারে বলছে যে তাহলে আমার সুদ প্লাস আসলের মান কত হবে, তাহলে আমার যে টাকাটা আছে 10,000 টাকা, 10,000 টাকা এর দেখো সব সময় আসল কত হয় 100%, 100% এবং 33.1%, তাহলে কত হচ্ছে, তাহলে 133.1%, ঠিক আছে। এটা হচ্ছে তোমার সুদ এবং আসলের মান এটাই। তাহলে এখান থেকে কি করতে হবে, 10,000 গুণিত 133.1/100, ঠিক আছে। এবারে এই দশমিক তুললে নিচে আর একটা 10 গুণ হয়ে যায় না, গুণ হয়ে গেল, কাটাকাটি করো, এই শূন্য কাটো, এই শূন্য কাটো, শূন্য 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 শূন্য, কটা শূন্য কাটলাম দেখো তো, 3টা শূন্য কেটে গেছে, একটা শূন্য রয়ে গেছে, তাহলে 1331, পাশে একটা শূন্য বসিয়ে দাও। টাইপ 2, ঠিক আছে। তাহলে টাইপ 1, এটা টাইপ 1, এটা টাইপ 2। আরো একভাবে করা যায়, সেটা আমি তোমাদের বলে দিচ্ছি, মুখে শুনে নাও। মাথায় একটা জিনিস মুখস্থ করে ঢুকিয়ে নাও, কি ঢুকাবে, যদি কম্পাউন্ড ইন্টারেস্ট 1,000 টাকার হয়, 1,000 টাকার হয়, এর সুদ, ঠিক আছে, মানে সিআই অলওয়েজ কত হবে 331 টাকা। 1,000 টাকার হলে 331 টাকা, ঠিক আছে। তাহলে যদি বলা হয় যে এটা কি সিআই, তাহলে পি কত, এই পি নয় এ কত, এ মানে কি, এ মানে হচ্ছে প্রিন্সিপাল প্লাস হচ্ছে সিআই অ্যামাউন্ট, অ্যামাউন্টের কি প্লাস সিআই কত হয়ে যাবে, তাহলে আমার 1,000 থেকে 331 যোগ করলো, তাহলে কত হবে 1,331 টাকা। এটা মুখস্থ আকারে রাখবে, 1,331 টাকা। আর এখানে ওরা কি করেছে, এটা 1,000 টাকা না দিয়ে ওরা কি দিয়েছে, 10,000 টাকা দিয়েছে, মানে এখানে একটা শূন্য বাড়িয়েছে। তাহলে তুমি কি করবে, এখানে একটা শূন্য বাড়িয়ে দাও, অঙ্ক হয়ে গেছে, ঠিক আছে। তাহলে 13,310 টাকা, বাস, কিছু নেই। পরের অঙ্কটা কি আছে দেখো, বলছে এটা সরল করো, সরলতম মান কত হবে। এই অঙ্ক পড়ে যাওয়া মানেই
মাথায় একটা জিনিস ঢুকিয়ে নেবে, এখানটাকে তোমাকে জাস্ট সাজাতে হবে, আর কিছু নেই। আমি দেখো কি বলছি তোমাদের, এটার উত্তর কি হবে? উত্তর যদি বলে তখন আমি কি বলবো? তখন এ মাইনাস বি হবে। এবারে তোমাকে চিনতে হবে যে এ কোনটা বি কোনটা। কি করে চিনতে হবে তোমাদের আমি দেখাচ্ছি। এখন দেখো 2.3 2.3 2.3 মাইনাস, দেখো তো এই 0.27 এটাকে আমি বলতে পারি যে 0. আচ্ছা এক মিনিট দাঁড়াও, দেখো 2.3 আমি এর হোল স্কয়ার বলতে পারি। তিনটা আছে মানে কি হোল কিউব, তিনটা আছে মানে কি হোল কিউব। তাহলে আমি ওইখানে 0.027 এটাকে আমি 0.3 তার হোল কিউব করে দিলাম, ঠিক আছে, হোল কিউব। নিচে কত আছে দেখো 2.3, এটা 2.3 দুবার আছে মানে কি 2.3 তার হোল স্কয়ার। আচ্ছা তারপরে মাঝেরটা আমি লিখছি না, আমি পরে লিখছি। শেষের দিকে কি আছে দেখো 0.09 মানে কি 0.3 তার উপরে হোল স্কয়ার। আর মাথায় খেয়াল রাখবে, এই জিনিসটা দেখলেই তোমার একটা বীজগণিতের সূত্রের কথা মনে পড়ছে না, যে এ কিউব মাইনাস বি কিউব এ স্কয়ার। আচ্ছা তারপরে প্লাস এ বি প্লাস বি স্কয়ার, এই সূত্রটা মনে পড়ছে। তাহলে এ বি মানে কি 2.3 ইন্টু 0.3। দেখো এই দুটাকে গুণ করলে এই মানটা আসছে না আসেনি? দেখো 2.3 আর 0.3, তাহলে 23 3 কত হয় 69, তাহলে দুটোর আগে দশমিক। বুঝতে পারছো? তাহলে এখান থেকে কি বুঝলে? এখান থেকে এটাই যে এই একটা ফর্মুলা তোমাদের কিন্তু মনে রাখতে হবে। কি ফর্মুলা? এ কিউব মাইনাস বি কিউব বাই কি আছে এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। উপরের যেটা আসবে দেখো উপর থেকে কি আসবে সূত্র এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব এর সূত্র মারো। সূত্র কি আছে না এ কিউব দেখো তাহলে কি এ প্লাস এ মাইনাস বি, এ মাইনাস বি এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। এটা হচ্ছে এই উপরের এই সূত্র, এই সূত্র হচ্ছে এটা, ঠিক আছে। আর নিচে কি দেওয়া আছে? নিচে দেওয়া আছে এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। বাস কেটে দাও, এটা এটা কেটে যাবে, রয়ে গেল কি এ মাইনাস বি, এ মাইনাস বি। এবারে দেখো তুমি এক্সাম হলে তুমি এতগুলো জিনিসটা কি করবে? তোমার করা সম্ভব নয়। এবারে আমি কি বলছি তোমাকে, তোমাকে এই জিনিসটা মাথায় খেয়াল রাখতে হবে যে যদি এখানটা মাইনাস থাকে তাহলে তোমার উত্তর কি হবে এ মাইনাস বি হবে। যদি এই জায়গাটা প্লাস থাকে তখন উত্তর কি হবে এ প্লাস বি হয়ে যাবে। বাস আর কিছু নয়। তাহলে এ মাইনাস বি আর এ প্লাস বি এটা বসিয়ে দিলেই তোমার অঙ্ক যেমন পড়বে, যেটা পড়বে সেটা তোমাকে করতে হবে। তাহলে কি 2.3 সেখান থেকে 0.3 বিয়োগ করে দাও, বিয়োগ করে দিলে কত হয়ে যাচ্ছে 2.0, 2.0 মানে 2। তাহলে অপশন বি। বোঝা গেল? কিছু নেই এখানে। তোমাকে একটু শুধু উপরটাকে তোমাকে তাকিয়ে তোমাকে অ্যাজাম্পশন করতে হবে যে আমার এটা কি এই ফর্মুলার মধ্যে পড়ছে না পড়েনি। যদি পড়ে তাহলে কি করবে, যদি প্লাস থাকে এ প্লাস বি, যদি মাইনাস থাকে এ মাইনাস বি, আর কিছু নেই। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্কে চলো। নেক্সট অঙ্কে কি বলছে? বলছে পি এর 50% আর কিউ এর 25% হয় তবে এক্স এর মান কত? আচ্ছা আগে বের করে নি। দেখো পি এর 50%, কিউ এর কত পার্সেন্ট 25%। বাস পুরো কেটে দাও, পুরো কেটে দাও, পার্সেন্টেজ পার্সেন্টেজ কেটে গেল। আচ্ছা এখানে 25 2 গুণে 50 2, এখানে রয়ে গেল কত 1। তাহলে পি বাই কিউ, এখানে তোমাকে পি বাই কিউ এর মানটা বের করে নিতে হবে 1/2। তাহলে পি বাই কিউ এর মান 1/2 আমি এখান থেকে পেয়ে গেছি।
এবার এখানে কি আছে, এখানে আছে পি সমান কিউ এর মানে কি গুণ x%, ঠিক আছে, x% মানে x/100, x/100। তাহলে বা পি বাই কিউটাকে আমি পাশে নিয়ে চলে আসছি, সমান কত x/100, x/100। দেখো এবারে পি বাই কিউ এর মানটা আমরা পেয়ে গেছিলাম কত 1/2, তাহলে এখানে 1/2 বসিয়ে দাও, সমান কত x/100, কাটো 50, তাই তো। তাহলে বা x এর মান কত হয়ে গেল 50, 50, x এর মান 50। কিছুই নেই, এইখানে হচ্ছে সিম্পল সলিউশন দিয়েছে, ঠিক আছে, এখানে বুদ্ধি প্রয়োগ করার প্রয়োজন নেই, শুধু পি বাই কিউ এর মানটা বের করে তোমাকে পি বাই কিউ এর মানটা পুট করে দিতে হবে, অঙ্ক হয়ে যাবে। নেক্সট অঙ্কে কি আছে দেখো, বলছে দুটি সংখ্যার অনুপাত 10:7, তাদের পার্থক্য কত 105 হলে সংখ্যা দুটার সমষ্টি কত। এই ধরনের অঙ্কতে সবসময় ইউনিট ডিজিট দিয়ে করবে। তাহলে কি আছে 10:7 আছে, কি বলছে এদের পার্থক্য, পার্থক্য কত দেখতে পাচ্ছ 3 ইউনিট, তাহলে 3 ইউনিটের মান কত, 3 ইউনিটের মান 105। 1 ইউনিটের মান কত, 1 ইউনিটের মান কত, তাহলে 105 কে তোমাকে ভাগ করতে হবে 3 দিয়ে, তাহলে কত হচ্ছে 35। 1 ইউনিটের মান 35। এবারে কি বলছে যে সংখ্যা দুটির সমষ্টি কত, তাহলে দেখো, তাহলে পেয়ে গেছি, একটা হবে কত তোমার হচ্ছে 17, এখানে ডাইরেক্ট 17 ইউনিটের মান বের করে নিতে পারো, কারণ 10 আর 7 17, 17 ইউনিটের মান বের করবে, তাহলে 17 ইন্টু 35 বাস। আচ্ছা 5 17 85, 5 হাতে থাকে 8, আচ্ছা 3 17 51, 51 আর এদিকে হচ্ছে 59, 59 কত হলো, এটা হলো 95, বাস কিছু নেই, ঠিক আছে। এখানে কিন্তু আবার অনেকে কি করে এই 10 ইউনিটের মান বের করবে, আবার 7 ইউনিটের মান বের করবে, তারপরে যোগ করবে, সেটা কিন্তু কঠিন হয়ে যাবে, কিছু করার নেই। কি করবে জাস্ট কি হয়েছে সমষ্টি, সমষ্টি মানে কি, যদি গুণফল বলতো তাহলে কিন্তু তোমাকে দুটোর মানই বের করতে হতো, আর যদি বলে সমষ্টি, সমষ্টি বের করতে বললে কখনো দুটোর মান বের করবে না, কি করবে প্লেন যোগ করবে 10 7 17, 17 ইউনিটের মান কত, অঙ্ক হয়ে যাবে। বুঝে গেল? পরের অঙ্ক দেখো কি বলছে, বলছে এক ফল বিক্রেতা 10 টাকায় 11টি আপেল কিনে 11 টাকায় 10টি আপেল বিক্রি করলেন, তার লাভ বা ক্ষতি, বা লাভ বা ক্ষতি কত হলো, তাই তো। যখনই কিনে অপশন আছে এখানটায় তার বর্ডার টেনে দিবে, মানে এদিকটা কি, এদিকটা হচ্ছে কিনেছে, ওই দিকটা সে বিক্রি করেছে, তাহলে এখান এটা আমার যা পাবো এটা আমি কি পাবো, সিপি পাবো মানে কস্ট প্রাইস, এদিকটা কি পাবো আমি এসপি পাবো, সেলিং প্রাইস, তাই তো। এদিকে ক্রয় মূল্য, এদিকটা পাবো আমি বিক্রয় মূল্য পাবো। এবারে কি বলছে দেখো 11টির দাম, 11টির দাম কত 10 টাকা, তাহলে একটির দাম কত, একটির দাম কত, একটির দাম 10/11 টাকা, তাহলে আমি এটা পেয়ে গেলাম কি সিপি মানে কস্ট প্রাইস। ওইদিকটা যাই আমি, ওখানে কি বলছে 10টার দাম, দেখো প্রত্যেকটাই 10, এদিকে ছিল 11টার দাম 10 টাকা, ওখানে কিন্তু 10টার দাম কত টাকা বলেছে 11 টাকা। দাম কত, একটির দাম কত, তাহলে কত হবে 11/10, 11/10, এটা কি, এটা হচ্ছে এসপি মানে সেলিং প্রাইস, তাহলে এটা কস্ট প্রাইস, এটা কি সেলিং প্রাইস, তাহলে সিপি ইজ টু এসপি অনুপাত বের করে নাও, কত হচ্ছে 10/11, এটা কত 11/10, তা দেখো তো কত হচ্ছে, উল্টে যাবে 10/11 গুণিত 10/11, তাহলে দেখতে পাচ্ছি কত 10 10 100 ইস্টু 121, মানে কত টাকা লাভ হলো, ঠিক আছে। তাহলে দেখতেই পাচ্ছি যে 100 উপরে হয়ে যাচ্ছে, এটা আমার সিপি কস্ট প্রাইস, আর এখানে নিচে কত 121, এটা কি এসপি সেলিং প্রাইস, তাহলে আমার লাভ কত পার্সেন্ট হলো, লাভ হয়ে গেল কত পার্সেন্ট 21%, 21% আমার হয়ে গেল কি লাভ, 21% লাভ, ঠিক আছে।
এরপরে দেখো এই অঙ্কটাকে আরেকটা প্রসেসে কিন্তু করা যায়, সেটা আমি তোমাদের শিখিয়ে রাখছি। দেখো এটা মনে রাখা একটু কঠিন, আমি তাও বলছি তোমাদের। দেখো সেটা হচ্ছে প্রোডাক্ট, প্রোডাক্ট আরেকটা হচ্ছে প্রাইস, ঠিক আছে। আচ্ছা এখানটা কি, এটা হচ্ছে বাই, এটা কি সেল, ঠিক আছে। দেখ ক্রয় মূল্য, এটা বিক্রি করছে আর কি, সেল। আচ্ছা এবারে দেখো কি বলছে, প্রথমে কি বলেছে না 11টা প্রোডাক্ট 10 টাকায় বিক্রি করছিল, তাহলে 11টা প্রোডাক্ট ক টাকায় বিক্রি করছে, 10 টাকায়, হলো। আবার কি বলছে 10টি প্রোডাক্ট, 10টি প্রোডাক্ট মানে 10টি আপেল, তাই তো 10টি আপেল ক টাকায় বিক্রি করলো, 11 টাকায়। কি করবে, এই কোণে গুণ করবে, এই কোণে গুণ করবে, এই কোণে গুণ করলে কত পেলাম, 100 পেলাম। 100টা কিন্তু এখানে সিপি, কস্ট প্রাইস। এই কোণে গুণ করলে কত হবে, 121, এটা হচ্ছে সেলিং প্রাইস, ঠিক আছে। এখান থেকে কত পার্সেন্ট পেলাম, 21% প্রফিট, 21% প্রফিট। যেমন ভাবে করতে পারো, এটা একটা প্রসেস আছে, এটা একটা প্রসেস আছে, এটাই ভুল হওয়ার সম্ভাবনা কম। কিন্তু এটাতে কখনো তীর এদিক থেকে এদিকে মারবে, কখনো মানে তীরের মানে একটা জিনিস মাথায় খেয়াল রাখতে হবে, যে এই এরিয়াটা যেটা লিখলাম, এই এরিয়াটা তোমাদের ব্রেনের মধ্যে লিখতে হবে। এবারে এক্সামে তোমরা তাড়াহুড়া করার জন্য দেখবে কখনো কখনো মানে ভুল হয়ে যায় আর কি, এটা ঠিক আছে। তো যদি করতে পারো বেটার, কোনো মানে কোনো ব্যাপার নেই। নেক্সট এবং লাস্ট অঙ্ক দেখো কি বলছে 20 নম্বরে, এ বি এবং সি এদের বয়সের অনুপাত দিয়ে দিয়েছে এত, দিয়ে বলছে এ এবং সি এর সমষ্টি, বয়সের সমষ্টি কত, 56 হয়, তারপর বি এর বয়স কত। তাহলে এ সি, এ কত আর বি কত, তাহলে দেখো আচ্ছা এ এবং সি, তাহলে 9, এদিকে 5 আর এদিকে কত 9, 9 5 কত হলো 14, 14 ইউনিটের মান কত দিয়ে দিয়েছে, 56 বলেই দিয়েছে যে দুজনের বয়সের সমষ্টি কত 56। তাহলে আমি 5 আর 9, 9 5 14, 14 ইউনিটের মান 56 দিয়েছে। তাহলে 1 ইউনিটের মান কত, 4 14 56, 4 বছর, তাই তো। এবারে কি চেয়েছে, চেয়েছে বি এর বয়স কত, বি এর বয়স কত ইউনিট আছে, 8 ইউনিট, তাহলে 8 ইউনিটের মান কত, 4 32, অপশন বি, ঠিক আছে। এই হচ্ছে অঙ্কগুলা ছিল। তো তোমরা কত তোমাদের স্কোর হচ্ছে আমাকে কিন্তু জানাবে। আর অঙ্ক যেভাবে করালাম আমি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ করাবো, বাট যে ওয়েতে করছি তোমরা আশা করি বুঝতে পারছো যে অঙ্কের কিন্তু এক্সাম হলে তোমাকে এইভাবেই করতে হবে। দেখো আমি তোমাদের বোঝানোর জন্য কিন্তু এখানে অনেক এক্সট্রা জিনিস লিখেছি, এক্সাম হলে কিন্তু ওগুলা লেখার প্রয়োজন পড়বে না। তোমরা দেখো মানে এই রকম ভাবেই কিন্তু অঙ্কগুলা করো, দেখবে তোমাদের ইমপ্রুভ হয়ে যাবে আস্তে আস্তে। দেখো ম্যাথমেটিক্স তোমাদের বললাম যে এটা হচ্ছে শুধু তোমাকে সময় দিতে হবে, আর কিছু নয়, ঠিক আছে। আজকে এখান পর্যন্তই।